আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাস। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে করে একে একে আমরা 11টি ক্লাস আমরা অতিবাহিত করেছি আমাদের এই প্ল্যাটফর্মে। আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের ইতিপূর্বে 11টি ক্লাস হয়েছে। আজকে 18 তারিখ 5 মাস 2024 সালের আজকের এই দিনে আমরা প্র্যাকটিস অফ মেডিসিনের 12তম ক্লাস আমরা এটা করবো আজকে ইনশাল্লাহ। আজকের ক্লাসের টপিকস হলো সেরিব্রাল হেমোরেজ এন্ড সাইটিকা। তো আজকে আমরা এখানে দুইটা টপিকস আমরা লক্ষ্য করতেছি, একটা হচ্ছে সেরিব্রাল হেমোরেজ এক জিনিস, আরেকটা হচ্ছে সাইটিকা আরেকটা টপিকস। মোট দুইটা টপিকস রয়েছে এখানে, এবং আমরা জানবো যে বিষয়টি হচ্ছে এই যে দুইটা টপিকস, এই দুইটা টপিকস দুইটা হচ্ছে সমগোত্রীয়, অর্থাৎ সমগোত্রীয় বলতে একই সিস্টেমের দুইটা ডিজিজ। সিস্টেমটা হচ্ছে নার্ভাস সিস্টেম। আমরা ইতিপূর্বে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ করেছিলাম, এবং এই 11টি মানে বিগত 11টি ক্লাসের মধ্যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজগুলো শেষ করে আমরা নার্ভাস সিস্টেমে আমরা বেশ কিছু ডিজিজ পড়ে ফেলেছি। সো আজকের এই দুইটা ডিজিজ, সেরিব্রাল হেমোরেজ এটাও নার্ভাস সিস্টেমের ডিজিজ, সাইটিকা এটাও নার্ভাস সিস্টেমের একটি ডিজিজ। আজকে ইনশাল্লাহ আমরা দুইটা ডিজিজ নিয়েই ক্লাসের মধ্যে আমাদের আজকে আলোচনা হবে। তো এই আলোচনা আমরা করব। তো তার শুরুতেই আমি এই ক্লাসটিতে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো। আমি ডাক্তার গাজী সাব্বির আহমদ, আমি আপনাদের সঙ্গে আছি। তো আসুন আলোচনার মূল অংশে, আজকের ক্লাসের যে টপিকস, সেই ক্লাসের টপিকসে আমরা চলে যাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সেরিব্রাল হেমোরেজ। সেরিব্রাল হেমোরেজ, এই সেরিব্রাল হেমোরেজ এই সেরিব্রাল হেমোরেজের প্রথমে আমরা জানবো যে সেরিব্রাল হেমোরেজটা আসলে কি, মূলত জিনিসটা কি, এর ডেফিনেশন আমরা জানবো, এবং সেরিব্রাল হেমোরেজের এ টু জেড এর ক্লাসিফিকেশন জানবো। সেরিব্রাল হেমোরেজের এটিওলজি আমরা জানবো, তার কারণ কি কি কারণে এগুলো হতে পারে, এই বিষয়গুলো আমরা জানবো। এরপরে আমরা জানবো সেরিব্রাল হেমোরেজের সিমটমস গুলো কি কি, কোন কোন সিমটমস সেরিব্রাল হেমোরেজ হয়ে থাকে, এই বিষয়গুলো জানবো। এরপরে আমরা সেরিব্রাল হেমোরেজের ডায়াগনোসিস জানবো, এবং সর্বশেষে আমরা এই সেরিব্রাল হেমোরেজের হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি হতে পারে, সেই ম্যানেজমেন্ট আমরা জানবো। তো আমরা শুরু করি আজকের এই যে সেরিব্রাল হেমোরেজের যে আমি ক্লাসে আরেকটা মোবাইল দিয়ে অ্যাড হচ্ছি, জাস্ট জি। তাহলে আজকে সেরিব্রাল হেমোরেজের সংজ্ঞাটা যদি আমরা বলি, যে ডেফিনেশনটা যদি আমরা জানি যে সেরিব্রাল হেমোরেজটা কি, মূলত এটা যদি আমরা বুঝি, তো সেটি হলো এমন যে সেরিব্রাল হেমোরেজের অর্থটা আগে যদি জানি, সেটা হচ্ছে মস্তিষ্কে রক্তস্রাব, মানে মস্তিষ্ক থেকে যে রক্তটা নিঃসরণ হয় সেটা হচ্ছে সেরিব্রাল হেমোরেজ। যে কোনো কারণে এই রক্ত
স্রাব হতে পারে মস্তিষ্কে, অথবা মস্তিষ্কের যে ধমনীগুলো আছে সেগুলো হয়তো সেখান থেকে রাপচার্ড হয়ে যেতে পারে, রাপচার্ড হয়ে রক্তস্রাব হতে পারে। এই যে প্রক্রিয়াটা যে কোনো কারণেই হোক, মস্তিষ্ক থেকে যদি রক্তস্রাব হয় সেটিকে আমরা বলবো সেরিব্রাল হেমোরেজ। জাস্ট এটি আমাদের বেসিক, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে সেরিব্রাল হেমোরেজটা কি? সেরিব্রাল হেমোরেজ হচ্ছে মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ, রক্তস্রাব। এই যে যে কোনো কারণে হোক না কেন, সেটা মস্তিষ্কের ধমনী রাপচার হয়ে হোক অথবা আদার্স, রক্তস্রাব মস্তিষ্ক থেকে হলেই আমরা সেটিকে সেরিব্রাল হেমোরেজ আমরা বলবো। এখন আমরা জানবো এই সেরিব্রাল হেমোরেজের ক্লাসিফিকেশন জানবো, এটা কয় রকমের হতে পারে। আসলে মস্তিষ্কের ডিফারেন্ট সাইড থেকে এই সেরিব্রাল হেমোরেজ হতে পারে। যেমন আমাদের যে মস্তিষ্ক ঝিল্লি যেটি আমরা বলি, এই মস্তিষ্ক ঝিল্লির মধ্যে রক্তস্রাব হতে পারে। এরপরে সাবডুরাল হেমোরেজ হতে পারে, সাব এরোকনয়েড হেমোরেজ হতে পারে। এগুলো সব মস্তিষ্কের এক একটা প্লেস, জায়গা, এক একটা সাব অঙ্গ আর কি। তো মস্তিষ্কের যে ধমনীটা আছে সেটা অনেক সময় রাপচার্ড হয়, এবং রাপচার্ড হয়ে আমাদের যে ব্রেন আছে এর মধ্যেই রক্তস্রাব হতে পারে। এই কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মস্তিষ্ক ঝিল্লির মধ্যে রক্তস্রাব, সাবডুরাল হেমোরেজ, সাবএরোকনয়েড হেমোরেজ, আর হচ্ছে মস্তিষ্কের যে ব্রেন, ব্রেনের মধ্যে রক্তস্রাব। এটি এই যে সেরিব্রাল হেমোরেজ, এই সেরিব্রাল হেমোরেজটা কিছু মানে তার কিছু কারণ আছে, এটিওলজিক্যাল কিছু কজ আছে। তো এই যে কারণ, মানে কোন কারণে এই মস্তিষ্ক থেকে রক্তস্রাব হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ, যে এটা কারণ থাকতে হবে, এমনি এমনি তো আর হবে না। যারা আমরা ক্লাসে আছি আমরা বিষয়টা খুব মনোযোগী হই। ক্লাসের লাস্টে কোশ্চেন সেশন থাকবে, সেই কোশ্চেন সেশনে আপনারা প্রশ্ন করবেন আমাকে। তো বিভিন্ন কারণে হতে পারে, যেমন এইচটিএন, একটা শব্দ আমি আগেই বলেছিলাম ক্লাসে, যে এইচটিএন বলতে হাইপার টেনশনকে বোঝায়, মেডিকেলের একটি ওয়ার্ড এইচটিএন বলা হয় সংক্ষেপে। এই যে ব্লাড প্রেশার, অর্থাৎ হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার, এই যে ব্লাড প্রেশারের যে উচ্চ রক্তচাপ যেটা বলে, এটার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে, কারণে সেরিব্রাল হেমোরেজ হতে পারে। ব্রেনে বা মাথায় অনেক সময় ইনজুর্ড হয়ে যায়, তো এই ইনজুর্ডের কারণে কিন্তু সেরিব্রাল হেমোরেজ হয়। তাহলে সেরিব্রাল হেমোরেজ উচ্চ রক্তচাপের কারণে হতে পারে, হেড ইনজুরির কারণে হতে পারে, এরপরে মস্তিষ্কের যদি কোনো ধমনী যদি রাপচার্ড হয় সেক্ষেত্রে হতে পারে, আগেই বলেছি। এরপরে আরো অনেকগুলো কারণ হতে পারে, যেমন যদি মস্তিষ্কের যে ধমনীগুলো আছে সেখানে যদি হ্যালো, আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আমি তো ওই অনলাইনে ডাক্তারদেরকে ক্লাস নিচ্ছি, হ্যাঁ। 1 ঘন্টা পরে আমি ফ্রি হবো আর কি। ওকে, 1 ঘন্টা পরে আমি আপনাকে কথা বলতেছি। তো এটা আরেকটা বিষয় হচ্ছে যে মস্তিষ্কের যে ধমনীগুলো আছে সেখানে রক্ত জমাট বেঁধে যায় অনেক সময়। এই রক্ত জমাট বেঁধে যায় সেখানে থ্রম্বোসিস হতে পারে, এবং এই যে থ্রম্বোসিস হওয়ার ফলে এই রক্তটা তার নির্দিষ্ট গতিপথে ক্লিয়ারলি প্রবাহিত হতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। এবং একটি রুট যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে
সেখানে রাপচার্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং যখনই রাপচার্ড হয়ে যায় তখনই কিন্তু সেরিব্রাল হেমোরেজ হয়, অর্থাৎ রক্তস্রাব হয়। তাহলে উম, যে সমস্ত ধমনীগুলো দুর্বল, উইকনেস, এই উইকনেস ধমনীগুলোতে রক্ত জমাট বেঁধে যায়, থ্রোম্বোসিস ঘটে সেখানে। এটা হওয়ার কারণে ব্রেনের মধ্যে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, যার ফলে সেরিব্রাল হেমোরেজ হতে পারে। এরপরে আরো কয়েকটি কারণ আছে, যেমন আহ, বিভিন্ন প্রকার যে ব্লাডের মধ্যে দেখা যায় অনেক সময় ব্লাড পিউরিফাইড থাকে না। হ্যাঁ, ব্লাডের মধ্যে দূষণীয় কাজ করে, রক্ত আহ, তার গুণগত মানে থাকে না, নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা রক্তের দুষ্টি বলি। এবং বিভিন্ন সংক্রামক যে রোগগুলো হয় সেগুলো ধমনীতে ইনফ্লামেশন হয় বিভিন্ন রোগের কারণে, সংক্রামক রোগের কারণে ধমনীর মধ্যে ইনফ্লামেটেড হয়, এবং ইনফ্লামেশনের কারণেও কিন্তু অনেক সময় সেরিব্রাল হেমোরেজ হয়। এবং এই সবই কিন্তু নার্ভাস সিস্টেমের মধ্যে, নার্ভাস সিস্টেম, ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পড়তেছি কিন্তু আমরা সেরিব্রাল হেমোরেজ, অর্থাৎ মস্তিষ্কে রক্তস্রাব, সব আলোচনা কিন্তু আমাদের মস্তিষ্ক কেন্দ্রিক, এই বিষয়টি মাথায় রাখতে হবে। অনেক সময় মস্তিষ্কের ধমনী কঠিন হয়ে যায়, যেটিকে মেডিকেলের ভাষায় আমরা বলি অ্যাথোরোমা। অ্যাথোরোমা হয়ে গেলে বা কঠিন হয়ে গেলে তার যে অতি সূক্ষ্ম যে নালীগুলো রয়েছে, এগুলো রক্তের চাপ সৃষ্টি হয়, যার ফলে রাপচার হয়ে যায়। এই কারণগুলোর জন্য কিন্তু এই সেরিব্রাল হেমোরেজ এগুলো হয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম যে সেরিব্রাল হেমোরেজ কোন কোন কারণে হয়। এখন আমরা জানবো যে এই সেরিব্রাল হেমোরেজের সিমটমস গুলো কি কি, কি কি লক্ষণ প্রকাশ পায়, কোন কোন লক্ষণে আমরা এই সেরিব্রাল হেমোরেজের ক্ষেত্রে আমরা মেডিসিন, এই লক্ষণ দেখলে বলতে পারবো যে এটি সেরিব্রাল হেমোরেজের লক্ষণ, বা এই লক্ষণে আমরা রোগীকে ফাইন্ড আউট করবো তার সেরিব্রাল হেমোরেজ হচ্ছে। যেমন উম, সচরাচর ভাবে রুগী তো সেরিব্রাল হেমোরেজ মানে তো রক্তস্রাব, মস্তিষ্কে রক্তস্রাব, তাহলে কি হবে, রুগী অত্যন্ত দুর্বল থাকবে, হ্যাঁ, শ্বাসকষ্ট হবে, তার যে পালস, এই পালস অনেক বা হার্টবিট অনেক দ্রুত হবে, প্যালপিটেশন হবে, তার রুগী হঠাৎ করে হয়তো মাটিতে পড়ে যেতে পারে, এগুলো হতে পারে। এরপরে রুগীর যে কথা ক্লিয়ার আসবে না, এরপরে রুগীর যে মুখমণ্ডলটা দেখা যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাবে, দেহের শীতলতা প্রকাশ পাবে, স্বল্প মাত্রায় প্রস্রাব হতে পারে, প্রস্রাব নাও হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে একটা শব্দ করতে পারে রুগী, যেহেতু যখন ব্লিডিং হয় তখন রুগী দুর্বল হয়ে যায়, একটা গো গো করে একটা শব্দ করতে পারে, হাঁপানি বোধ করতে পারে, ডাক থেকে রক্তস্রাব হতে পারে, দাঁত লেগে যেতে পারে। এই লক্ষণগুলো কিন্তু রোগীর মধ্যে আমরা পেতে পারি, বা এগুলো কিন্তু সেরিব্রাল হেমোরেজের লক্ষণ, স্ট্রং লক্ষণ। দাঁত লেগে যাবে, আহ শরীরের যে টেম্পারেচার, এটি কিন্তু শরীর শীতল হয়ে যাবে, টেম্পারেচার কমে যাবে। তার যে হাতের পালস, পালস দেখলে বুঝো পালস আস্তে আস্তে কমে যাবে, পালসের এটা যে বিট কমে যাবে। এরপরে শরীর শীতল হয়ে যাবে, হাত পা শিথিল হয়ে যাবে, হাত পা নড়াচড়া করবে না, বমি হতে পারে, বমি বমি ভাব হতে পারে। হ্যাঁ, এই 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 লক্ষণগুলো কিন্তু স্ট্রং সিমটম। রোগীর মুখ বেঁকে যেতে পারে, এক সাইড দিয়ে বেঁকে যেতে পারে, এগুলো হচ্ছে স্ট্রং সিমটম সেরিব্রাল হেমোরেজের। তাহলে আমরা জানলাম সেরিব্রাল হেমোরেজের লক্ষণগুলো, ওই লক্ষণ বলছি না, সিমটমস মানে, হ্যাঁ, সিমটমস বা লক্ষণ। আমরা আগে জেনেছি এটিওলজি, কারণ, এখন জানতেছি সিমটমস। আর সিমটমস এর বাংলা হচ্ছে লক্ষণ। আমরা অনেক সময় ই হয়ে যায়, বায়াসড হয়ে যায় যে আসলে কোনটা, কিন্তু লক্ষণ
আর সিমটমস সেম জিনিস। এটাকে অনেক সময় আমরা উপসর্গও বলি বাংলায়, অনেক সময় এটাকে আমরা ক্লিনিক্যাল ফিচারও বলতে পারি। একই জিনিস, ক্লিনিক্যাল ফিচার, উপসর্গ, লক্ষণ এবং সিমটমস একই অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা এতক্ষণ সিমটমস গুলো আমরা জানলাম বা লক্ষণ গুলো আমরা জানলাম বা উপসর্গ গুলো আমরা জানলাম যে সেরিব্রাল হেমোরেজের লক্ষণগুলি কি কি। আমরা এখন জানবো যে ডায়াগনোসিস কি, এই সেরিব্রাল হেমোরেজের ডায়াগনোসিস বা ডায়াগনোসিসের আরেকটা কথা হচ্ছে বাংলাতে যেটা বলে সেটি হচ্ছে রোগ নির্ণয়। আমরা রোগ নির্ণয় যে করব এবং সিলেক্ট করব, ডায়াগনোসিস করব যে এটি সেরিব্রাল হেমোরেজ, সেটার কিছু নলেজ নিতে হবে আমাদের, যে কোন কোন নলেজ থাকলে, কোন কোন ইনফরমেশন থাকলে, কোন কোন তথ্য থাকলে আমরা শিওর হব তার সেরিব্রাল হেমোরেজ হয়েছে। তার মধ্যে কয়েকটি বলি। রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যাবে, তার কোনো একটা সাইডে প্যারালাইজড ঘটে যাবে, তার ব্লাড প্রেশারের আপেক্ষিকতা বেশি থাকবে, তার যে উচ্চ রক্তচাপ যেটা বলি আমরা সেটা বেশি, সেটা থাকবে। এরপরে তার যে কোনো একটা সাইডের মাংসপেশি সংকোচন হবে, চোখের যে চোখের তারকা অসমান হবে আর কি। এগুলো হচ্ছে তার স্ট্রং কিছু ডায়াগনোসিসের, সেরিব্রাল হেমোরেজের ডায়াগনোসিস। এভাবে দেখলে আমরা আইডিয়া করতে পারবো যে সেরিব্রাল হেমোরেজ হয়েছে বা হতে পারে। সেরিব্রাল তাৎক্ষণিক আমরা এই রোগীর ব্যবস্থা নিতে হবে এবং এটি আমরা তাৎক্ষণিকভাবে এটার কি করব সেদিক সামনে আগাবো। সেটি হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে কি ম্যানেজমেন্ট আছে, হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি আছে এই সেরিব্রাল হেমোরেজের। রোগী সেরিব্রাল হেমোরেজ হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীরা আসলে ওইটা যদি কন্ট্রোল করা না যায়, ইমিডিয়েট ব্লিডিংটা যদি কন্ট্রোল করা না যায়, রোগী কিন্তু মৃত্যু ঘটে যায়। আমি অনেক জায়গায় শুনেছি যে, বা আমরা দেখেছিও যে কোনো অ্যাক্সিডেন্ট যখন ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটলে মস্তিষ্কে যখন রক্তক্ষরণ ঘটে, দেখা গেছে মোটরসাইকেলে যাচ্ছে, তো এর মধ্যে ব্রেনের মধ্যে প্রচন্ড আঘাত, হেড ইনজুরি হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে, এবং আমি দেখেছি যে 15-20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে রোগী মারা গেছে, কথা বলতে 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 মারা গেছে। তো এই যে সেরিব্রাল হেমোরেজ বা রক্তক্ষরণ, আমাদেরকে তাৎক্ষণিকভাবে রক্ত বন্ধ করতে না পারি আমরা, বা আমরা তো না আসলে, এটা যদি আসলে সংশ্লিষ্ট স্বাস্থ্য যে আহ, কেন্দ্রগুলো আছে সেখানে যদি তারা যদি এই বিষয়গুলো যদি ঠিক না করা হয়, যে রক্তক্ষরণ বন্ধটা, সিভিয়ার যে কেসগুলো সেগুলোতে তাৎক্ষণিক সার্জিক্যালে পাঠিয়ে দিতে হবে। এখন আমরা জানবো যে হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। যেহেতু খুবই সিভিয়ার, রুগীরা হোমিওপ্যাথিক মেডিসিন আসবে না, এটাই স্বাভাবিক। তবে যে সমস্ত বিষয়গুলো আমাদের সমাজে ঘটে, যেটা নর্মাল যে বিষয়গুলো আছে, যে রুগীর স্বাভাবিক জীবনযাপনের মধ্যে রুগীর যেমন তার মস্তিষ্ক ঝিল্লির মধ্যে রক্তস্রাব হচ্ছে, স্বাভাবিক মানুষ কিন্তু মস্তিষ্ক ঝিল্লির মধ্যে রক্তস্রাব হচ্ছে। হুম। বা তাদের কোনো ধমনী রাপচার হয়েছে, এরকম যদি হয়েছে বা খুব প্রাথমিক পর্যায়ে থাকে, সেক্ষেত্রে যদি আমরা এই বিষয়গুলো যদি নলেজ থাকে, তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারবো, অ্যাটলিস্ট আমরা কিছু মেডিসিনের দিকে যেতে পারবো। এবং খুব সিভিয়ার কন্ডিশনের রোগীদের তো আমরা সঙ্গে সঙ্গে রেফার করে দেবো, এটা তো প্রশ্ন মানে আহ, এটা তো আমরা আহ, সহজেই করে দেবো, কারণ এখানে কোনো রোগীকে আমরা টাইম ওভার করাবো না, যত দ্রুত সম্ভব রোগীকে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে হবে। যে নর্মাল কেসগুলো যেগুলো বেশ সিভিয়ার না, বা রোগীর আস্তে আস্তে ক্রমান্বয়ে রোগী দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, এমন যদি কোনো মহল্লার কেউ থাকে, সেক্ষেত্রে আমরা আহ, কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে পারি। আগেই বলি সেরিব্রাল হেমোরেজ কিন্তু খুব কঠিন, কঠিন পীড়া, এবং খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তার মস্তিষ্ক বেশি নড়াচড়া করা যাবে না, অতি সাবধানে
এই রোগীকে হ্যান্ডেলিং করতে হবে, এবং তার মাথার উপরে যদি কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে বরফ দেওয়া যেতে পারে, আইস ব্যাগ দেওয়া যেতে পারে। হ্যাঁ, তার প্রস্রাব পায়খানার ক্ষেত্রে তার ক্যাথিটার দিয়ে প্রস্রাব করানো যেতে পারে, তার পায়খানা করানো যেতে পারে এনিমা সিস্টেমে। এগুলো যদি আমরা পারি, আমাদের সে দক্ষতা থাকে, তাহলে করানো যেতে পারে। আর সবসময় বলি যে এগুলো আসলে আমাদের হোমিওপ্যাথদের কাছে কিন্তু এই রোগীগুলো আসবে না সচরাচর। আর আমাদেরও কিন্তু বুঝতে হবে যে রোগীর কন্ডিশন কি। সিভিয়ার হলে সঙ্গে সঙ্গে আমরা রেফার করে দিব। এছাড়াও রোগীকে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে শারীরিক মানসিক ভাবে প্রফুল্ল রাখার জন্য যা দরকার সেগুলো রোগীর আত্মীয় স্বজনকে বলতে হবে। রোগীর উৎকণ্ঠা এবং দুশ্চিন্তা এগুলো পরিত্যাগ করতে হবে, এটা কিন্তু করতে হবে, এটা নিয়ম। এই রোগীদেরকে যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা করা যাবে না, টেনশন করা যাবে না। এর থেকে ভালো মানুষও কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। আমরা কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের দিকে আমরা যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে আমাদের সিস্টেমে কিছু মেডিসিন রয়েছে, যেমন অ্যাকোনাইট, নেপিলাস, আর্নিকা মন্টেনা, হায়োসিয়ামাস, নাক্স ভূমিকা, এরপরে বেলোডোনা। লক্ষণ সাদৃশ্য আমরা পেয়ে যাই, এই মেডিসিন গুলো প্রয়োগ করতে পারবো। এছাড়াও আরো আছে ওপিয়াম, পপুলাস, ল্যাকেসিস, পস্টিকাম, এই মেডিসিন গুলো। যেমন বেলোডোনা, কিন্তু ধমনীতে বেলোডোনার একটি প্রভাব রয়েছে, আর্নিকা মন্টেনারও খুব ভালো প্রভাব আছে। হ্যাঁ, এরপরে নাক্স ভূমিকা খুব ভালো একটি প্রভাব মস্তিষ্কে রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং মেডিসিনের যে মূল কথাগুলো এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং সে অনুযায়ী সামনে আগাতে হবে। তাহলে আমরা এই যে সেরিব্রাল হেমোরেজ, এটা নিয়ে আমরা জানলাম অনেক বিষয়গুলো। যেমন প্রথমে জেনেছি এই সেরিব্রাল হেমোরেজটা কি, এরপরে জেনেছি এটার কয় রকমের হতে পারে, এটার কারণগুলো কি কি, এটিওলজি আমরা জেনেছি, সিমটমস গুলো আমরা জেনেছি, এবং রোগটা ডায়াগনোসিস কিভাবে করবো আমরা শিওর হব সেই বিষয়টা আমরা জেনেছি। এখন আমরা হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি হবে সেটাও আমরা কিছুটা আইডিয়া নিয়েছি। এগুলো হচ্ছে হোমিওপ্যাথির যে একদম বেসিক, এবং এই মেডিসিন গুলো আমরা যখন পড়বো তখন আমরা এগুলোর বিস্তারিত জানতে পারবো যে এগুলো আসলে মস্তিষ্কের যে রক্তক্ষরণ, রক্তস্রাব সেখানে আসলে কতটুকু কাজ করে। তো বেলোডোনা, আর্নিকা মন্টেনা, নাক্স ভূমিকা, পস্টিকাম, ল্যাকেসিস, এই মেডিসিন গুলো আসলে খুব ভালো মানের মেডিসিন। আমরা এই মেডিসিন গুলো স্টাডি করব, এরপরে আমরা ম্যানেজমেন্টের দিকে যাবো আর কি। তো আমাদের আরেকটি টপিক ছিল, সেটি ছিল হচ্ছে সাইটিকা। আমরা এতক্ষণ পড়লাম বা জানলাম সেটি হচ্ছে সেরিব্রাল হেমোরেজ। আমরা সেরিব্রাল হেমোরেজ নিয়ে একটু বেসিক নলেজ নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু এই রোগীগুলো সার্জিক্যাল কেস, আমাদেরকে বুঝতে হবে সার্জিক্যাল কেসগুলো আসলে সার্জিক্যালে ট্রান্সফার করতে হবে, আর যেগুলো আমাদের সেগুলো আমাদের কাছে রাখতে হবে। এই জন্য অ্যাকচুয়ালি বেসিক নলেজ দরকার আমাদের। আমরা সামনের দিকে আগাবো। আমাদের টপিকস এর মধ্যে একটি কমপ্লিট করেছি, আরেকটি টপিক ছিল হচ্ছে সাইটিকা। আমরা এখন সাইটিকা নিয়ে আলোচনা করব, এবং সাইটিকা কি, কেমন, এই বিষয়গুলো জানবো। তো সাইটিকা মূলত জিনিসটা কি, এই বিষয়টি আগে আমরা একটু জানি যে সাইটিকাটা কি জিনিস। সাইটিকা হলো আমাদের শরীরে বা মানব শরীরে সাইটিক নার্ভ বলে একটি নার্ভ আছে। এই সাইটিক নার্ভে যদি প্রদাহ হয় বা সাইটিক নার্ভে যদি ইনফ্লামেশন হয়, বা ইনফ্লামেশন বা যে প্রদাহটা, এর কারণে যে নার্ভে যে ব্যথাটা হয়, এই মূলত এই ব্যথাটা হচ্ছে সায়াটিকা, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য সায়াটিক নার্ভ, ইনফ্লামেশন অফ দ্য সায়াটিক নার্ভ। এই সায়াটিক নার্ভের যে ইনফ্লামেশন গুলো হয়,
এই ইনফ্লামেশনের কারণে যে ব্যথা হয় সেটি হচ্ছে সায়াটিকা। তাহলে আমরা এটা বলতে পারি। এখন এটার অ্যাকচুয়াল লোকেশনটা আমাদের কোথায়? হ্যাঁ, এটি হচ্ছে আমাদের যে আমাদের পিছনের দিকে, আহ, উরুর ঠিক পিছনে, যে পিছনের সাইডে যে সাইটিক সাইটিক নার্ভ আছে, আহ, ওখানে মোটা একটা নার্ভ, ওখান থেকে আমাদের এই হিপের উপর উপর থেকে আহ, একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছে। কোনো কারণবশত যে সেই নার্ভটি, সাইটিক নার্ভটি যদি প্রদাহ হয়, তাহলে সেটিকে আমরা সাইটিকা বলবো, সায়াটিকা বলবো আমরা। তাহলে আমরা বুঝলাম যে সাইটিকাটা কি জিনিস। ইনফ্লামেশন অফ দ্য সাইটিক নার্ভ, দ্যাটস কল্ড সাইটিকা। আমি আবারও বলছি যে ইনফ্লামেশন অফ দ্য সাইটিক নার্ভ, দ্যাটস কল্ড সাইটিকা। আমরা বুঝলাম সাইটিকা কি জিনিস। ক্লাসিফিকেশন অফ সাইটিকা, এটার কারণগুলো বা সরি, এটার হচ্ছে প্রকার, এটা কয় ধরনের হতে পারে। তো এটি মূলত there are two types, দুই ধরনের একটি মূলত সাইটিক নার্ভ, একটা সাইটিকা, একটা হচ্ছে সিঙ্গেল সাইটিকা, একটা হচ্ছে ডাবল সাইটিকা। তাহলে সিঙ্গেল সাইটিকা, ডাবল সাইটিকা, আমরা জানলাম যে এটা দুই রকমের হতে পারে। তাহলে এটার এটিওলজি কি, এটিওলজি অফ সাইটিকা, এটার এটিওলজি কি? এর কারণগুলো হচ্ছে যে হিপ জয়েন্ট, আমাদের যে পিছনে হিপ জয়েন্ট আছে, হিপ জয়েন্ট বলে একটা জায়গা আছে, এই হিপ জয়েন্টের যে রোগ হয় এবং সেটা যখন ছড়ায় যায়, ছড়ায় পড়ার পরে এই পেনটা সায়াটিকা রূপে প্রকাশ পায়। অর্থাৎ হিপ জয়েন্ট থেকে যে রোগগুলো, যে রোগ ছড়ায় পড়ে এবং পরবর্তীতে এটাই কিন্তু, এই পেনটাই কিন্তু সায়াটিকা বলে প্রকাশ পায়। আরেকটি হচ্ছে আমাদের যে লাম্বার ভার্টিব্রা আছে, আমরা জানি L1, L2, L3, L4, L5, কয়টা আমাদের লাম্বারের বোনস গুলো কয়টা আমরা কি জানি? আমার মনে হয় আমরা সবাই জানি। আমাদের লাম্বারের আমাদের জানা উচিত, মেডিকেল স্টুডেন্ট হিসেবে, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হিসেবে আমাদের সকলের জানা উচিত। লাম্বার রিজনের বোনস হলো 5টি, L1 থেকে L5। এর মধ্যে L4 এবং L5 লাম্বার ভার্টিব্রার মধ্যে যদি সেখানে ডিস্কের কোনো স্থানচ্যুত হয়, স্থানচ্যুত হয়ে নার্ভে যদি চাপ লাগে এবং সেই ব্যথা সৃষ্টি হতে পারে সেখান থেকে। এছাড়াও আরো অনেকগুলো কারণ হতে পারে, যেমন সাইটিক নার্ভে যদি আঘাত লাগে তাহলে হতে পারে, যেমন চেয়ারে অনেকক্ষণ বসে থাকলে, হ্যাঁ, বা ফোম ছাড়া কোনো চেয়ারে বসে থাকলে, অনেক সময় দীর্ঘক্ষণ বসে থাকলে অনেক সময় এটা হতে পারে। আহ, অতিরিক্ত ঠান্ডা লাগা বা ভিজা স্থানে অনেকক্ষণ বসে থাকা বা ঘুমানো, এরকম করলে অনেক ঠান্ডা লাগলে কিন্তু আবার এটা হতে পারে। বা যারা দীর্ঘদিন স্বেচ্ছাসেবী স্থানে বসবাস করে সেক্ষেত্রে হতে পারে। এরপর দেখা যায় যে অনেক সময় ফিমেলদের ক্ষেত্রে যে মানে নিয়ার বাই দ্য ভেজানার সাইডে যে অনেক সময় দেখা গেছে যে টিউমার হয়, বা অনেক সময় দেখা গেছে যে তারা যে অ্যাবর্শন গুলো করায়, হ্যাঁ, অ্যাবর্শনের কারণে কিন্তু সাইটিকে নার্ভে ব্যথা হতে পারে। যখন এই অ্যাবর্শনের কারণে হয়, এরপর অনেক সময় দেখা গেছে যে ভেজানার নিয়ার সাইডে কোনো টিউমার যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সাইটিক সাইটিকা হতে পারে বা সাইটিক নার্ভে ইনফ্লামেশন হতে পারে। আহ, এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে, যেমন আমাদের যে কোলন আছে সেখানে
যদি কারোর মানে কনস্টিপেশন থাকে বা স্টুল ক্লিয়ার না হয় বা স্টুল হার্ড হয়ে যায়, স্টুল হার্ড হয়ে গেলে এই স্টুল গুলো দিয়ে সাইটিক নার্ভের উপরে চাপ সৃষ্টি হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। নার্ভ, সাইটিক নার্ভে যখন চাপ সৃষ্টি হয় তখন সেখানে ব্যথা হবে, ইনফ্লামেশন হবে, দেন সাইটিকা কিন্তু হতে পারে। এছাড়াও যদি বডিতে ভিটামিন বি এর অভাব থাকে, অর্থাৎ ল্যাক অফ বা ভিটামিন বি ডিফিসিয়েন্সি থাকে, ল্যাক অফ ভিটামিন বি, তাহলে ক্ষেত্রে কিন্তু পুষ্টিকর খাদ্যের অভাবে কিন্তু এই সায়াটিকা হতে পারে। এজন্য আমাদের সমাজে দেখা যায় ম্যাক্সিমাম মা বোনদের এই সায়াটিকার ব্যথা লক্ষণীয়। এখন জানবো এটার এটিওলজি বা এটার কারণ কি কি, সায়াটিকা কেন হয়। এটিওলজি, এটিওলজি না, সরি, আমরা এতক্ষণ এটিওলজি জানলাম যে কোন কোন কারণে। এই যে কারণগুলো বললাম এগুলো হচ্ছে সবই কারণ। এই যে বললাম ভিটামিন বির অভাবে হয়, পুষ্টিকর খাদ্যের অভাবে হয়, কোলনের মধ্যে যখন স্টুল হার্ড হয়ে যায়, স্টুল কনস্টিপেশন থাকে, তখন সাইটিকা নার্ভের উপরে চাপ সৃষ্টি হয়, সেখানে ইনফ্লামেশন হয়। এরপর বললাম যে ভেজাইনায় টিউমার হইলে বা সেখানে অ্যাবর্শন করলে, অতিরিক্ত ভিজে জায়গা থাকলে, স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করলে, সাইটিক নার্ভে আঘাত লাগলে, এরপরে L4 L5 লাম্বার ভার্টিব্রার মধ্যে ডিস্কের স্থান যদি হয়ে গেলে, হিপ জয়েন্টের কোনো রোগ ছড়ায় পড়ে, এই সমস্ত কারণে সাইটিকা হতে পারে। সবগুলো হচ্ছে এটিওলজিক্যাল কজ বা কারণ। এখন জানবো আমরা সিমটমস অফ সাইটিকা। সাইটিকার সিমটমস গুলো কি কি, কোন কোন লক্ষণে আমরা সাইটিকাকে আমরা ফাইন্ড আউট করব। সেটি হচ্ছে তার একদিকের পায়ের যে নার্ভ সেখানে আক্রান্ত হয়, কখনো উভয় দিকের নার্ভেও কিন্তু আক্রান্ত হয়, কিন্তু সচরাচর একদিকের পায়ে আক্রান্ত হয়। ব্যথা কোমরের যে নিম্ন ভাগে নিচের দিকে এই ব্যথাটা আরম্ভ হয় এবং যে উরুর পিছনের দিক দিয়ে হাঁটু পর্যন্ত এবং কখনো কখনো পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত হয়, বা একদম উপর থেকে নিচ পর্যন্ত বিস্তৃত হয়। অনেক সময় আহ এই ব্যথা সামনের দিকেও চলে আসে। যখন শুয়ে থাকে তখন হাঁটু একটু গুটায় নেয়, গুটিয়ে বা মুড়ি দিয়ে এরকম শুয়ে থাকে রোগী। এরপরে আক্রান্ত যে পাশে আক্রান্ত হয় সে পাশের পা যদি লম্বা করে দেয় সেক্ষেত্রে তার রোগে ব্যথার বৃদ্ধি হয়। পায়ের পাতার উপর ভর দিয়ে রুগী খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, ঠিক আছে। এরপরে যে সাইটিকা নার্ভের যে যে পথ গুলো রয়েছে সেখানে তীব্র বেদনা হয়, জ্বালা হয়, এগুলো প্রধান লক্ষণ। কিছুদিন পর পর ব্যথা অনুভূত হয়, এরপর কিছুদিন পর পর অবিরাম ব্যথা হয়। সবই কিন্তু সাইটিকা নার্ভের লক্ষণ। এই সাইটিকার লক্ষণ, সাইটিকা রোগের লক্ষণ, সিমটমস। কখনো কখনো সাইটিকা নার্ভের যে ব্যথা এটি বিভিন্ন শাখা প্রশাখা দিয়ে ছড়ায় পড়ে, চারিদিকে ছড়ায় পড়ে, তখন তার শরীরে খুব ব্যথা অনুভব হয়। সবই হচ্ছে সাইটিকার যে সিমটমস। এই সিমটম গুলো থাকলে আমরা বুঝবো যে তার সাইটিকা হয়েছে। এখন আমরা জানবো যে এর ডায়াগনোসিস, এই সাইটিকা রোগের ডায়াগনোসিস আমরা জানবো। একটা হচ্ছে আমরা মেইনলি দুইটা সাইটে আমরা আহ ই করবো। একটা হচ্ছে দুইটা সাইন থাকবে, একটা হচ্ছে গ্লুটিয়াস সাইন, একটা হচ্ছে ল্যাসেগুই সাইন। এই দুইটা সাইন থাকবে, দুইটা সাইন থাকবে। একটা হচ্ছে গ্লুটিয়াস সাইন, একটা হচ্ছে ল্যাসেগুই সাইন। গ্লুটিয়াস সাইন হলো যে গ্লুটিয়াস সাইন হচ্ছে মাংসে যখন আঘাত দেওয়া হয় তখন সে খুব ব্যথা পায়,
এবং সেটা সেক্রামের যে মাংসটা, যে সেক্রামের সাথে যে মাংস যুক্ত রয়েছে সেখানে আঘাত দিলে সে ওই ব্যথা পায়। এটা হচ্ছে গ্লুটিয়াস সাইন। আর ল্যাসেগুই সাইন হচ্ছে হাঁটু আহ মানে হাঁটুর থেকে যেটা যে পায়ের নিচের দিকে যেটা চলে গেছে, আহ, এবং সে কিন্তু এই এই যে নিচের দিকে যে ব্যথাটা চলে গেছে এটার জন্য সে কিন্তু পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। হ্যাঁ, সে তার বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলি কিন্তু দিয়ে ভর করে করে হাঁটে। এরপরে তার যে তলপেটের নিচে যে L5 এর নিচে এবং সেক্রাম প্লেক্সাসের উপরে টিপ দিলে খুব ব্যথা লাগে তার। তো এগুলো হচ্ছে ল্যাসিকুই সাইন। তবে উম, এই যে সাইটিকা রোগীরা, এদের স্পর্শ মানে তাদের স্পর্শ যে একটা অনুভূতি, অনুভূতিটা কম থাকে, তার পেশিগুলো শুকিয়ে যায়, নার্ভের উপরে চাপ দিলে ব্যথা ব্যথা পায়। এরপরে এইভাবে বিভিন্ন ভাবে আমরা রোগটা নির্ণয় করতে পারি তার সায়াটিকা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই সায়াটিকা রোগের রোগী যদি আমাদের আমাদের নজরে আসে বা আমাদের কাছে তারা ট্রিটমেন্টের আওতায় আসে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি আগেই বলেছি যে এই পীড়া কিন্তু সহজ আরোগ্য হয় না। একটা হচ্ছে সেরিব্রাল হেমোরেজ, আমাদের কাছে কিন্তু খুবই কঠিন এই দুইটা রোগ। আর একটা হচ্ছে কোনটা, এই আপনার সায়াটিকা, সহজ আরোগ্য হয় না। রুগী এটি মাসের পর মাস, বছরের পর বছর এই রোগে ভোগ- ভোগে। ঠিক আছে, তো এটি একটি আমাদের এই ইনফরমেশনটা আমাদেরকে রাখতে হবে যে রোগী কিন্তু এইটা থেকে সহজ আরোগ্য হয় না। অনেক দিন তার ট্রিটমেন্টের আওতায় আসতে হয় এবং এমনকি তার মৃত্যুর আগ পর্যন্ত এই রোগটা সে ভোগ করে যায়। এটি কিন্তু আমাদের মাথা রাখতে হবে, এই বিষয়ে জানতে হবে। তারপরেও যদি আমরা কোন মেডিসিনের দিকে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে রোগীর ডায়াবেটিস এবং রোগীর কোনো সিফিলিটিক এই জাতীয় রোগ আছে কিনা, এটা আগে খেয়াল রাখতে হবে। ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, সিফিলিটিক রোগের ট্রিটমেন্ট করতে হবে এবং রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ঠিক আছে, এমনকি গরম পানি সেক দিতে পারি আমরা আক্রান্ত যে ব্যথার জায়গাটায়, সেক আমরা দিতে পারি। এভাবে করে আমরা রোগীর ট্রিটমেন্টের আওতায় আনতে পারি এবং রোগীকে সবসময়ের জন্য স্টুল পরিষ্কার রাখতে হবে, কনস্টিপেশন রাখলে হবে না, রোগীর বাথরুম ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, এইভাবে করে আমরা রোগীর দিকে দৃষ্টি নিক্ষেপ করতে পারি। এছাড়াও কিছু মেডিসিন যেমন কলোসিন্থ, হ্যাঁ, সাইটিকার যে সাইটিক নার্ভ, যে ব্যথাটা আরম্ভ হয় সেটা হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত এটা শেষ হয়। এই ব্যথা নড়াচড়ায় বৃদ্ধি পাইলে এটা উপকারী। এই কলোসিন্থ, কলোসিন্থ খুবই উপকারী। এরপরে হচ্ছে ন্যাফেলিয়াম, এই মেডিসিনটাও আহ, উপকারী। অ্যাকোনাইট নেপিলাস, স্নায়ুতে যদি বাত হয় তাহলে অ্যাকোনাইট নেপিলাস, ন্যাফেলিয়াম এগুলো কিন্তু স্নায়ুতে বাত হলে এগুলো দেয়া যায়। এছাড়াও কেলিবাইক্রোম, চমৎকার মেডিসিন কেলিবাইক্রোম। এই কেলিবাইক্রোম কিন্তু অনুভূতি শক্তি জাগ্রত করে। হ্যাঁ, এছাড়া কেলিয়ার নামের একটা মেডিসিন আছে, পারদের অপব্যবহারের জন্য যদি এই সমস্যাগুলো দেখা যায় সেক্ষেত্রে কেলিয়ার খুব ভালো কাজ করে। এছাড়াও আরো কিছু মেডিসিন আছে যেমন বারবারিস ভালগারিস, কোস্টিকাম, ফাইটোলক্কা, ক্যামোমিলা। এই মেডিসিন গুলো ভালো কাজ করে সাইটিকার জন্য। লাইকোপোডিয়াম, ব্রাউনিয়া, অ্যামোনিও, রাস্টক্স, লিডাম, প্যালেস্টার, ল্যাকেসিস, ম্যাকফস। ও আরেকটা বিষয়, ম্যাকফস কিন্তু এই সকল নার্ভের ব্যথাগুলো ইনস্ট্যান্ট কিন্তু পেলুশন করে। ম্যাকফস, এটা আমাদের মাথায় রাখতে হবে। ম্যাকফস খুব ভালো একটি মেডিসিন। এই মেডিসিনটি
সকল ধরনের যে ইনফ্লামেশন গুলো আছে, ব্যথাগুলো আছে শরীরের, সেটা তাৎক্ষণিক সলিউশন করে। 24 ঘন্টার মধ্যে রোগী আরাম বোধ করে। সো ম্যাকফাস মেডিসিনটা দিকে খেয়াল রাখতে হবে। এবং যে মেডিসিন গুলো বললাম, এই মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমি লাস্টে আর একটি কথা বলতে চাই। এই যে সেরিব্রাল হেমোরেজ এবং সাইটিকা, এই দুইটা আহ, এই দুইটা মেডিসিন, বা সরি, এই দুইটা ডিজিজ কিন্তু সহজে সারবে বিষয়টি এমন নয়। সো ডিফিকাল্ট। আর সেরিব্রাল হেমোরেজ যদি, এটা আগে বলেছিল, সার্জিক্যাল কেস, আমাদের রোগীর কন্ডিশন বুঝে এটাকে রেফার করতে হবে। জাস্ট আমরা আইডিয়া রাখবো, বেসিক রাখবো চিকিৎসার সাথে। তো সম্মানিত উপস্থিতি, যারা ক্লাসে আছেন, সবার উদ্দেশ্যে বলছে, আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটো ডিজিজ সম্পর্কে আইডিয়া দিলাম। এই ক্লাসটি অবশ্যই আমাদের উপকারে আসবে এবং চিকিৎসা জীবনে অবশ্যই আমার বিশ্বাস যে এই নলেজ গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বিপদ সংকুল পরিবেশ থেকে আমাদেরকে উত্তরণ ঘটাবে, আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে না বলে বিশ্বাস। তো আজকে আমরা জানলাম সেরিব্রাল হেমোরেজের এ টু জেড। এরপরে আলোচনা করলাম সাইটিকা। সাইটিকার সংজ্ঞা জানলাম, ডেফিনেশন জানলাম, ক্লাসিফিকেশন জানলাম, এটিওলজি জানলাম, কারণ জানলাম, সিমটম জানলাম, এরপর ডায়াগনোসিস জানলাম, এবং হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলেছি। এই তো আশা করি এই ক্লাসটা আমরা বারবার শুনবো, রিপিটেশন করব, তাহলে আমরা আমাদের বোধগম্য হবে। তো এখন হচ্ছে কোশ্চেন সেশন থাকবে। যদি কেউ কোশ্চেন করেন তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। ক্লাসে যদি কেউ থাকে তো অবশ্যই কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ।